CNN 24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। লালপানিতে অয়েল ট্যাঙ্কারের ধাক্কায় 2 স্কুল পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু, আহত এক মহিলা। শ্রীভূমি শহরের চরবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার ঘটনায় তীব্র আতঙ্ক, আহত 20। গঙ্গানগরে প্রণবানন্দ বিদ্যামন্দির ছাত্রাবাসের শুভ উদ্বোধন। বিদ্যুৎপৃষ্ট হয়ে খুঁটি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত অসম মালার ঠিকাদার সংস্থার এক কর্মী। চরবাজারে সিলিন্ডার বিস্ফোরণে আহতদের খোঁজ নিতে শিলচর মেডিকেল কলেজে শিলচর জেলা কংগ্রেসের প্রতিনিধি দল। এখন আসছি বিস্তারিত সংবাদে। শিলচর ইম্ফল জাতীয় সড়কের জিরিঘাট লালপানি এলাকায় অয়েল ট্যাঙ্কারের ধাক্কায় 2 স্কুল পড়ুয়ার করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর দিকে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। দেখুন সবিশেষ। জানা যায় লালপানি সানরাইজ স্কুলের কেজি 1 পড়ুয়া সনাতন মিয়া এবং নার্সারির ছাত্র আব্দুস সামাদ দুজনকে নিয়ে সামাদের মা স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন। লালপানি এলাকায় একটি দ্রুত গতিতে অয়েল ট্যাঙ্কার তাদের স্কুটিতে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই 2 শিশুর মৃত্যু হয়। সামাদের মা গুরুতর আহত হন এবং তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানাতে শুরু করেন। খবর পেয়ে জিরিঘাট এবং লক্ষ্মীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে উত্তেজিত জনতাকে সামাল দিতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়। শ্রীভূমি শহরের চরবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলপিজি সিলিন্ডার লিক থাকায় মুহূর্তের মধ্যে আগুন লেগে যায় ওই এলাকায়। আগুনের লেলিহান শিখায় প্রায় 20 জন লোক আহত হন। আহতদের চিকিৎসা করতে করিমগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে আনা হলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। আগুনে ক্ষত মলম না থাকায় হুলস্থুল পরিবেশের সৃষ্টি হয়। সরকারি হাসপাতাল অথচ আগুনে ক্ষত নিরসনে নেই মলম। এই অবস্থায় আর কতদিন চলবে, অনেকেই হাসপাতালের দিকে আঙ্গুল তোলেন। এদিকে আশঙ্কাজনক অবস্থায় হওয়ায় কয়েকজনকে শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয়। জ্বলন্ত সিলিন্ডার বাহিরে আনার সময় অনেক লোক আহত হন বলেই জানা যায়। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বে স্থানীয়রা আগুন নেভাতে যুদ্ধকালীন প্রচেষ্টা নেন। এদিকে সিলিন্ডার লিকে অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ায় অনেকেই আতঙ্কিত হয়ে পড়ে। সিলিন্ডারে আগুন লাগছে। সিলিন্ডারটা উল্টা পড়ার পরে সিলিন্ডার যত পড়ছে অত সব মানুষের ইঞ্জিন পড়ে যাচ্ছে। সরকারের কোন জায়গায়? আচ্ছা, কতজন ইনজুর্ড হয়েছিল? প্রায় 20-22 জন। ওদেরকে বর্তমানে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? শিলচর তো উপায় নাই। আচ্ছা, সিরিয়াস কেউ আছে? হ্যাঁ, 5 থেকে 6 জন পুরো সিরিয়াস। যারা কোমর থেকে পুরো এই জায়গা থেকে পুরো বেশি যারা কোমর থেকে বেশি ইঞ্জুর হয়েছে তারা মেডিসিন নাই, যারা ছোটখাটো যারা কলম নাই। আপনারা কিছু বুঝেছেন যে কি কারণে সিলিন্ডার তো যখন আনতে গিয়া আসছিল না, ওয়াশার আসছিল। যার করে ছিল ওনার নাম কি ছিল? এর নাম আছে। আর যারা যারা ইনজুর্ড হয়েছে আপনার নাম জানেন? নাম তো জানি না, কয়েকজনের নাম জানি। ভারতের প্রখ্যাত সনাতনী ধর্মীয় সেবা প্রতিষ্ঠান ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত
গঙ্গানগর প্রণবানন্দ বিদ্যা মন্দিরের নতুন ছাত্রাবাসটি বৃহস্পতিবার এক প্রমিত উৎসবের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে। গুজরাটের মাতুশ্রী কাশীবা হরিবাই গোটি চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক নির্মিত এই ছাত্রাবাসের উদ্বোধক ছিলেন ট্রাস্টের অধ্যক্ষ কেশুবাই হরিভাই গোটি, ভারত সেবাশ্রম সংঘের উত্তর পূর্বাঞ্চলের প্রধান সংগঠক স্বামী সাধনানন্দজি মহারাজ এবং শিলচরের সাংসদ সদস্য পরিমল শুক্লবৈদ্য। বিশেষ অতিথিরা ফিতা কেটে ছাত্রাবাসের দরজা উদ্বোধন করেন। এরপর স্বামী সাধনানন্দজি মহারাজের পৌরোহিত্যে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সভার সূচনা হয় প্রদীপ প্রজ্বলন এবং স্বামী প্রণবানন্দজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ দ্বারা। উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন রোজকান্দি চা বাগানের ম্যানেজার ঈশ্বর ভাই ওভাদিয়া, মনিয়ারখাল চা বাগানের কর্ণধার সমীর দত্ত, সমাজকর্মী রূপম নন্দী পুরকায়স্থ, গুজরাট থেকে আগত হরেশ ভাই মানিয়া, সোমেন দাস, স্বপন কুমার দাস, জেলা পরিষদ সদস্য মিহির কান্তি রায়, কৃষ্ণজীবন দেবনাথ সহ বিভিন্ন সমাজসেবী ও কর্মকর্তা। এই উদ্যোগের মাধ্যমে ছাত্রদের জন্য উন্নত ও সুবিধাজনক থাকার পরিবেশ সৃষ্টি হয়েছে, যা শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেন সংগঠকগণ। हमने 242वां जो भवन का उद्घाटन किया वो गंगानगर भारत सेवा संघ आसाम में किया है। यहाँ हमारा सहयोगी दाता नरेश भाई गटिया और अजय भाई खामड़िया, दो सहयोगी दाता, और मातुश्री काशीबा गोटी चैरिटेबल ट्रस्ट, दोनों ही मिलकर आज का वो जो आप सामने देख रहे हो वो भवन खड़ा हो पाया। सर, ये भवन आसाम कासा डिस्ट्रिक्ट में ये निर्माण करने का कारण क्या है सर? आसाम में हमने बहुत भवन बनाया, पहला नहीं, मेरे ख्याल से 10 ऊपर हो गया। निर्माण करने का कारण वही है कि हमारा लक्ष्य है कि भारत में कहाँ असुविधा है, कहाँ पिछड़ा हुआ इलाका है, इसे सबको हम ऊपर उठाना चाहते हैं कि सब शक्तिशाली बने, सब अपने आप अपना जीवन व्यतीत करें और स्वाभिमान से अपनी लाइफ कटे और हमारा राष्ट्र, हमारी संस्कृति महान बने। इसलिए हम आसाम, उड़ीसा, छत्तीसगढ़, त्रिपुरा, अरुणाचल सब मिलकर 18 राज्यों में, वो भी जंगल, पहाड़, दुर्गम, आदिवासी, सीमावर्ती इलाका में ही हम काम करते हैं। सर, इसमें यहाँ बच्चा रहेगा, वो हॉस्टल बिल्डिंग है, लेकिन समझो कि स्कूल में बच्चा 5-6 घंटा रहता है और हॉस्टल में 18-19 घंटा रहता है। और ओनली सोने के लिए रहने के लिए हॉस्टल नहीं होती है, होमवर्क भी पूरा हॉस्टल में ही होता है। दूसरा जो भी क्रिया होती है वो सब हॉस्टल में होती है। इसलिए हम चाहते हैं नहीं, यहाँ स्वामी जी करेगा ही कि यहाँ बच्चों को पहले तो सुविधा मिली, उनके पढ़ने का उत्साह बढ़ जाएगा और उनकी लगन में काफ़ी बदलाव आएगा। और हाँ, भारतीय संस्कृति का संस्कार मिल रहा है, आगे आके जो भी बच्चा हुआ बेटी वो अपना अपना परिवार, अपना राष्ट्र, अपनी संस्कृति के लिए काम करेगा, ऐसी हमारी भावना है। इसलिए हम पूरे भारत में पिछड़े हुए और गरीब इलाका में काम कर रहे हैं। आसाम में भी इसलिए किया। सर, ये आपने मकसद वही था, काम चालू किया 2014 में, तब मकसद वही था कि भाई गरीबों को ऊपर उठाना और भारतीय संस्कृति को मजबूत बनाना और भारत राष्ट्र को कैसे हम महान बनाए और सशक्त बनाए, उस हिसाब से वो सपना, वो जो विचार उठा था, तो आज वो 11 साल हो गया। सर, इतना दूर आए आप, प्राय 3-3.5 किलोमीटर, आपको ट्रैक नहीं होता क्या? नहीं, मैं घर से निकला हूँ 15 तारीख को। 15 तारीख को गुजरात डांग में किया, बाद में मैं गया उत्तराखंड में, वहाँ 2 किया, बाद में मैं आया उत्तर प्रदेश में, वहाँ किया, बाद में हम आए हाँ उड़ीसा गए, जो लक्ष्मणानंद, आपको पता है उड़ीसा में लक्ष्मणानंद जी का नक्सलियों ने वो लक्ष्मणानंद उनका 4 शिष्यों का मर्डर किया था, वहाँ इनॉग्रेशन किया। बाद में यहाँ आया और यहाँ से कल हम जाएंगे त्रिपुरा में। तो कुल मिलाकर 15 दिन का थक इसलिए नहीं लगता है कि हमें समझ में बैठ गया है कि जीवन ओनली पैसों कमाने के लिए नहीं है, जीवन दूसरों के लिए भी है। और हम जन्मे हैं तो कुछ करके जाएंगे, वो मरना है तो मरना है। थोड़ा बहुत शरीर में दिक्कत रहती है, तकलीफ रहती, तबीयत खराबी रहती है, लेकिन घर में रहते तो भी खराबी रहती। 2 साल यदि मैं प्रवास कम कर दूँ, 5 साल ज़्यादा जीऊँ, तो उनका कोई मकसद नहीं, वाला कोई मूल्य नहीं है। इसलिए जीवन को सार्थक बनाने के लिए थकान लगता नहीं। রামকৃষ্ণনগরে বিদ্যুৎপৃষ্ট হয়ে খুঁটি থেকে ছিটকে পড়লেন অসমমালা ঠিকাদার সংস্থার এক কর্মী। গুরুতর আহত অবস্থায় রামকৃষ্ণনগর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আনা হলে
পরবর্তীতে তাকে হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে প্রেরণ করা হয় সংকটজনক পরিস্থিতি হওয়ায়। জানা যায়, আসামমালার অধীনে সড়ক বিস্তৃতকরণের জন্য বন বিভাগের অনুমতি নিয়ে রামকৃষ্ণনগর এলাকায় গাছের ডালপালা কাটা হচ্ছে। এতে বিদ্যুৎ বিভাগের অনুমতি নিয়ে সড়কের বরাতপ্রাপ্ত ঠিকাদার লাইনের আশপাশ গাছের ডালপালা কাটার কাজ হাতে নেন। সেহেতু আজ সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন করে গাছের ডাল কাটা হচ্ছিল। এতে বিভাগীয় লাইনম্যান পরিতোষ সূত্রধরের অনুমতি ও ওনার উপস্থিতিতে আসামমালার কর্মী জামাল উদ্দিন শহরের ব্লক রোডে বিদ্যুতের খুঁটিতে ওঠা মাত্রই বিদ্যুতের সংস্পর্শে এসে খুঁটি থেকে সড়কে ছিটকে পড়েন। অপর একজন খুঁটির উপর থাকলেও বরাত জোরে রক্ষা পান। এদিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকা সত্ত্বেও কিভাবে লাইনে বিদ্যুৎ সংযোগ হলো তা নিয়ে হাজারো প্রশ্ন উঠতে শুরু হয়েছে। বিভাগীয় গাফিলতির ফলে কর্মী আহত হয়েছেন বলে উল্লেখ করেন বরাতপ্রাপ্ত বিন্নি কনস্ট্রাকশন কোম্পানির কর্মকর্তারা। ভাই শ্বাস আসেনি। ইস বৃহস্পতিবার কংগ্রেস নেতা অভিজিৎ পালের নেতৃত্বে শিলচর জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে যান। শ্রীভূমির চরবাজারে সংঘটিত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং গোটা ঘটনার বিস্তারিত পর্যবেক্ষণ করেন তারা। অভিজিৎ পাল জানান, বর্তমানে 19 জন আহতকে হাসপাতালের বার্ন ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিস্ফোরণের পর স্থানীয়রা আহতদের তড়িঘড়ি শ্রীভূমি সিভিল হাসপাতালে নিয়ে গেলেও সেখানে প্রয়োজনীয় পরিষেবা না থাকায় দুঃখ প্রকাশ করেন তিনি। অভিজিতের অভিযোগ, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল শ্রীভূমি সিভিল হাসপাতালের চেয়ারম্যান থাকা সত্ত্বেও হাসপাতালের বেহাল দশা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সরকার উন্নয়নের বড়াই করলেও শ্রীভূমি জেলায় মেডিকেল কলেজ নির্মাণের আশ্বাস আজও কেবল কাগজে কলমে রয়ে গেছে। অথচ সাধারণ মানুষ ন্যূনতম চিকিৎসা সুবিধাটুকু পাচ্ছেন না সিভিল হাসপাতালে। শাসক দলের তীব্র সমালোচনা করে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন কংগ্রেস নেতা অভিজিৎ পাল। চোরবাজার এলাকাতে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে যেভাবে একটা ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি হয়েছে, তাতে প্রায় 30-35 জন মানুষ আহত হয়েছেন। কিছু সংখ্যক প্রাথমিক চিকিৎসার পর ওনারা সুস্থ হয়ে উঠেছেন এবং শিলচর মেডিকেল কলেজে 19 জন রোগীকে স্থানান্তর করা হয় এবং এই 19 জন রোগী এখন বর্তমানে শিলচর মেডিকেল কলেজে বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। দুঃখের ব্যাপার যে করিমগঞ্জ এটা এত পুরনো শহর, যে শহরের বুকে যে সিভিল হাসপাতাল আছে, কালকে যখন এই দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্স দিয়ে এবং স্থানীয় যারা জনসাধারণরা আছেন, বিশেষ করে আমাদের বাইরা যারা আছেন, অনুরাগ দত্ত তো সবাই কালকে যেভাবে ওদেরকে সঙ্গে সঙ্গে তড়িঘড়ি করে সিভিল হসপিটালে নিয়ে গেছেন, কিন্তু সিভিল হসপিটালে যাওয়ার পর আজকে যেটা রোগীদের মুখ থেকে শুনতে পারলাম যে বার্নওয়ালা পর্যন্ত সিভিল হসপিটাল ছিল না। করিমগঞ্জ এত বড় পুরোনো শহরের সিভিল হাসপাতালে বার্নওয়াল নেই। আজকে এই রোগীদেরকে নিয়ে প্রায় 2 ঘন্টা, এই জলা রোগীকে নিয়ে 2 ঘন্টা এসে শিলচর আসার পর শিলচর মেডিকেল কলেজে ওনাদেরকে চিকিৎসা শুরু করা হয়েছে। বর্তমান সরকার এবং যিনি মন্ত্রী আছেন কৃষ্ণেন্দু পাল, উনি এই হসপিটালের উনি চেয়ারম্যান থাকার পর ওনারা কোথায় কোথায় যে উন্নয়নের ডাকডুল বাজিয়ে থাকেন, ওনারা করিমগঞ্জ মেডিকেল কলেজ স্থাপনের কথা বলছেন, কিন্তু যে সিভিল হসপিটাল আছে সেই সিভিল হসপিটালে ফার্স্ট এড ট্রিটমেন্টের মতো কোনো ব্যবস্থা নেই। বার্নওয়াল একটা ফার্স্ট এড ট্রিটমেন্ট, অনেকে বাড়িতেও থাকে,
অনেক ছোট ছোট ইয়েতে থাকে, ডিসপেন্সারিতে থাকে, কিন্তু সিভিল হসপিটালে বার্নল নেই। সিভিল হসপিটালের মধ্যে ব্যান্ডেজ করার মধ্যে ব্যান্ডেজ নেই। এর থেকে লজ্জার ব্যাপার কি হতে পারে? ওনারা স্বাস্থ্যের কথা বলেন, ওনারা উন্নয়নের কথা বলেন, ওনারা মেডিকেল হাসপাতালের উন্নয়নের কথা বলে থাকেন, কিন্তু বর্তমানে আজকে যেই শুধু ভগবানের আশীর্বাদ থাকায় যে আজকে 19 জন রোগীকে ওনারা সবাই চেষ্টা করে শিলচর মেডিকেল কলেজে এসে পৌঁছেছেন এবং আজকে শিলচর মেডিকেল কলেজে ওনাদের চিকিৎসা চলছে। আমরা ইতিমধ্যে গিয়ে প্রত্যেক রোগী এবং রোগীদের পরিবারের সাথে আমরা কথা বলে এসেছি। আমরা মেডিকেল কলেজে ডক্টরদেরকে আমরা অনুরোধ করেছি, ওনারা সুন্দরভাবে চিকিৎসা চালিয়ে গেছেন। তারপর আমরা অনুরোধ করছি যাতে ভালোভাবে ওনাদেরকে চিকিৎসা করা হয়। ভগবানের কাছে আমরা প্রার্থনা করি যেন ওনারা অতি সত্বর সুস্থ হয়ে ঘরে ফিরেন। বিজেপি দল বরাক উপত্যকায় লুণ্ঠনের রম্যভূমি তৈরি করেছে। বরাকের 2 মন্ত্রীদের লুণ্ঠনের দায়িত্ব দিয়ে বরাকে উন্নয়ন স্তব্ধ করে দেওয়া হয়েছে। কয়লা, গরু, সুপারি, পাথর সিন্ডিকেট সহ ড্রাগসের অবাধ বাণিজ্য খুলে দেওয়া হয়েছে। কোনো ক্ষেত্রে মন্ত্রীর উপর দায়িত্ব, আবার কোনো ক্ষেত্রে বিশেষ উপাধির লোক বা কিছু ক্ষেত্রে থানা কর্মী অর্থ সংগ্রহ করছেন। এর নেপথ্যে হর্তা বিধাতাকে রয়েছেন তা বের করা। পরিগণিত হৈছে। আপনি সিন্ডিকেটৰ কথা উল্লেখ কৰিছে। গৰুৰ সিন্ডিকেট, সুপাৰীৰ সিন্ডিকেট, কয়লাৰ সিন্ডিকেট, ড্ৰাগছৰ অভাৱ লুণ্ঠনৰ বেহা ইয়াত মেলি দিয়া হৈছে। কোনোবা যদি মানে মন্ত্ৰীসকলক দায়িত্ব দিছে, কোনোবা গেটত বহি মজুমদাৰ উপাধিৰ মানুহে পইচা তুলি আছে, ক'ৰবাত যদি বেলেগ এটা থানাত বহি কোনোবাই পইচা তুলি আছে 30-32 লাখ, ক'ৰবাত আকৌ 60-65 হাজাৰ টকা, মানে 65 হাজাৰৰ পৰা 90 হাজাৰ টকা পইচা ক'ৰবাত বেলেগে তুলি আছে। এইবোৰ কোনে তুলিছে, ক'লে যায়, ইয়াৰ মূল হৰ্তা বিধতা কোন, তোলা মানুহবোৰ কোন? সেইকাৰণে জুবিনদাৰ প্ৰতি অহা আবেগটোক যেনে তেনে মানুহে বাধা দিব তেওঁ মুখ্যমন্ত্ৰীয়ে চেষ্টা কৰি আছে, কিন্তু জনতাৰ হৃদয়ত যিটো আগ্নেয়গিৰি জ্বলি আছে ইয়াক কোনো ত্ৰিপাল জাবৰ জোথৰ দি বাধা দি ৰাখিব নোৱাৰে। আগ্নেয়গিৰিৰ উৎগিৰণ হলে কোনো শক্তিয়ে বাধা দি ৰাখিব নোৱাৰে। জনগণৰ হৃদয়ত সেই আগ্নেয়গিৰি জ্বলি আছে। 26ৰ নিৰ্বাচনত ফিরছে একটি বিরতির পর। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্সরের মতো বিশেষ সুবিধে, উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। পেনশন নীতি নিয়ে বৈষম্যের প্রতিবাদে গর্জে উঠলেন শ্রীভূমির কর্মচারীরা। নির্বাচিত জনপ্রতিনিধিদের জন্য পেনশন ব্যবস্থা নিশ্চিত থাকলেও সরকারি কর্মচারীদের ভাগ্যে নেই পেনশন ব্যবস্থা। সরকারি কর্মচারীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও প্রতারণা করা হচ্ছে নাকি? সরকারের কাছে এমনই প্রশ্ন উত্থাপন করে শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সামনে বৃহস্পতিবার একাধিক কর্মচারীরা পেনশন নীতি নিয়ে বৈষম্যের প্রতিবাদে গর্জে ওঠেন। আওয়াজ উঠল নো এনপিএস, নো ইউপিএস, অনলি ওপিএস। ধর্ণা কর্মসূচিতে জাতীয় পেনশন স্কিম কিংবা ইউনিফাইড স্কিম প্রত্যাহার করে পুরানো পেনশন স্কিম পুনরায় চালু করার দাবি উত্থাপন করেন। বর্তমানে সরকারের বিমাতৃসুলভ আচরণ মেনে নিতে পারছেন না তারা, যেহেতু একাধিক কর্মচারীরা পুরানো পেনশন স্কিমের আওতায়। সরকার মধ্যে আমাদের জন্য আমাদের সাথে কয়েকটি মিটিং করে এই ইউপিএস প্রতিষ্ঠা করার জন্য আমাদের কিছু এমপ্লয়িদেরকে ভুল বুঝিয়ে সরকারের পক্ষ থেকে রাজ্য করা হয়েছে, কিন্তু আমরা দেখেছি শেষ পর্যন্ত যে ইউপিএসটা একদম মানে ঠিক না, আমাদের ওপিএসই লাগবে। কারণ যেরকম এনপিএস এর মধ্যে আমাদের এই কর্মচারীদের ভবিষ্যৎ অনিশ্চিত, ঠিক সেরকমই ইউপিএসের মধ্যে আমাদের এই কর্মচারীদের ভবিষ্যৎ অনিশ্চিত। তাই আমরা ওপিএসসি চাই। ওপিএস ছাড়া অন্য কিছুতেই আমরা থামবো না। যতক্ষণ আমাদের দাবি পূরণ হবে ততক্ষণ পর্যন্ত আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন চালিয়ে। আজকে আমাদের কর্মবিরতি আমাদের দাবি ওপিএস পুরো প্রতিষ্ঠা। আমরা এনপিএস বা ইউপিএস কিছু চাই না, কারণ এনপিএস ইউপিএস মার্কেট নির্ভর।
সুতরাং আমরা এটা আমাদের কোনো ভবিষ্যৎ আমাদের কোনো নিশ্চয়তা নাই। এই জন্য আমাদের গভর্নমেন্টের কাছে দাবি হলো ওপিএস পুরো প্রতিষ্ঠা করার জন্য। আজকে সর্বত্র সারা আসাম জুড়ে আমরা এনপিএস সংস্থা যারা আছি সবাই মিলে আজকে এক দিবসীয় কর্মবিরতি পালন করছি। আজকে আমরা নিজের কর্মস্থলে উপস্থিত হয়ে আমরা স্বাক্ষর দিয়ে উপস্থিতি দিয়ে আমরা আজকে কর্মবিরতি পালন করবো। আজকে কোনো কাজকর্ম আজকে আমাদের প্যান্ড আউট। আমাদের সরকারের কাছে দাবি ওপিএস পুনঃপ্রতিষ্ঠা করা আর এই কর্মচারীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করা, এটাই আমাদের দাবি। সারা আসামের সঙ্গে সঙ্গতি রেখে আজকে আমাদের মানে ডিসি অফিসের মধ্যে কালো বেজ পরিত্যাগ করে আজকে প্রতিবাদ দিবস পালন করছি, কর্মবিরতি পালন করছি। নবনির্মিত শ্রী শিরডি সাই বাবা মন্দিরের শুভ উদ্বোধন ও প্রাণ প্রতিষ্ঠা উৎসব হয় শিলচরের প্রথম লিংক রোডের 1 নম্বর গলির সম্মুখে। 25 নভেম্বর মঙ্গলবার উৎসবের অধিবাস অনুষ্ঠিত হয়। 26 নভেম্বর বুধবার শোভাযাত্রা, যজ্ঞ, হোম আদি অনুষ্ঠানের মাধ্যমে শ্রী শ্রী শিরডি সাই বাবা বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করা হয়। মহা অভিষেক অনুষ্ঠিত হয় 27 নভেম্বর বৃহস্পতিবার। মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে। শত শত ভক্তগণ এই উৎসবে অংশগ্রহণ করেন। সারা আসাম সরকারি এনপিএস কর্মচারী সংস্থার আহ্বানে রাজ্যের বিভিন্ন দফতরের মতো বৃহস্পতিবার কাটিগড়া সার্কেল অফিসেও কর্মবিরতি পালন করেন এনপিএসভুক্ত সকল শ্রেণীর সরকারি কর্মচারীরা। দেখুন সবিশেষ। কাটিগড়া সার্কেল অফিস এবং কাটিগড়া অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিসের কর্মচারীরা এদিনের কর্মবিরতিতে ব্যাপকভাবে সামিল হন। দীর্ঘদিন ধরে ওল্ড পেনশন নীতি পুনরায় চালু করার দাবিতে তারা আন্দোলন চালিয়ে আসছেন। কর্মবিরতিতে সামিল কর্মচারীরা জানান, মুখ্যমন্ত্রীর কাছে একাধিকবার আবেদন জানিয়েও কোনো ইতিবাচক সাড়া পাননি তারা। তাই বাধ্য হয়েই পুনরায় আন্দোলনের পথ বেছে নিলেন তারা। তাদের দাবি অতি সত্বর রাজ্যে পুনরায় পেনশন ব্যবস্থা চালু করতে হবে। এদিনের প্রতিবাদ কর্মসূচি থেকে কর্মীরা আরও ইঙ্গিত দেন যে প্রয়োজন হলে তাদের সংগঠনের নির্দেশনা অনুযায়ী আন্দোলনকে আরও তীব্রতর করা হবে। We want OPS. 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 আজকে আমরা কাছাড় ডিস্ট্রিক্টের কর্মচারী প্রশাসন কর্মচারী সংস্থার তাদের ডাকে আমরা সাড়া দিয়ে আমরা আসাম গভর্নমেন্টের কাছে দাবি রাখতে চাই। বিভিন্ন সময় আমরা এই ব্যাপারে আসাম গভর্নমেন্টের সঙ্গে দাবি পেশ করা হয়েছে, যাতে আমাদের পুরানা যে ওপিএস ওল্ড পেনশন স্কিমের আওতায় আমাদেরকে অন্তর্ভুক্ত করা হয়। এটাই আমাদের মূল দাবি। এই দাবির পরিপ্রেক্ষিতে আজকে আমরা একদিনের কর্মবিরতি পালন করতেছি। আমরা আমাদের ডিস্ট্রিক্ট কমিটির নির্দেশ মতে আমরা আজকে আমার কর্মচারীবৃন্দ অফিসে এসেছি। আমরা আমাদের অ্যাটেন্ডেন্সের মধ্যে সই করেছি, কিন্তু আজ আমরা কোনো কাজ করব না। আমরা কর্মবিরতি পালন করব, যাতে গভর্নমেন্টের কাছে আমাদের একটাই দাবি, যাতে আমাদের যে ওল্ড পেনশন স্কিম রয়েছে এই স্কিমে আমাদেরকে অন্তর্ভুক্ত করা হয়। এটাই আমাদের আজকের সরকারের পক্ষ থেকে আপনাদেরকে ওল্ড পেনশন অন্তর্ভুক্ত করা হবে না, এরকম কোনো নির্দেশ আছে নাকি? না, এরকম কোনো নির্দেশ আমার জানা মতো নাই। গভর্নমেন্টের সঙ্গে বিভিন্ন সময়ে মেমোরেন্ডাম দেওয়া হয়েছে। এমনকি আমি যতটুকু জানি আমাদের অনারেবল সিএম স্যারকেও এই ব্যাপারে মেমোরেন্ডাম দেওয়া হয়েছে। এটা সরকারের বিবেচনাধীন রয়েছে। এই আন্দোলন আরও আগ বাড়বে না আজকের দিনেই শেষ হবে? যদি গভর্নমেন্ট আমাদের এই দাবি মেনে নেয় তাহলে তো আমাদের আগ বাড়ার কোনো প্রয়োজন নাই। যদি গভর্নমেন্ট আমাদের এই ব্যাপারে যদি সহানুভূতি না দেখায় তাহলে আগ বাড়ার সম্ভাবনা রয়েছে। আমাদের ডিস্ট্রিক্ট কমিটি যে নির্দেশ দেবে সেই নির্দেশ মতে আমরা কাজ করে যাব। ধলাই বিধানসভা কেন্দ্রের শেওড়ারতল জিপির পূর্ব শেওড়ারতল এলাকায় নানাবিধ সমস্যায় জর্জরিত সাধারণ মানুষ।
মৌলিক সুবিধা না পাওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। দেখুন সবিশেষ। স্থানীয় 1537 নম্বর এলপি স্কুল সংলগ্ন এলাকায় বহু পরিবার দীর্ঘদিন ধরে রাস্তাঘাট, পানীয় জল এবং বিদ্যুতের মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। ক্ষুব্ধ গ্রামবাসীরা একজোট হয়ে তাদের অভাব অভিযোগ প্রকাশ করেন এবং জনপ্রতিনিধিদের প্রতি অসন্তোষ জানান। গ্রামবাসীদের অভিযোগ, বর্তমান বিধায়ক নিহার রঞ্জন দাস নির্বাচনে জয়ী হওয়ার পর একবারও এই এলাকায় এসে মানুষের খোঁজ খবর পর্যন্ত নেননি। তাদের বক্তব্য, প্রতি বছর নির্বাচন এলেই বিজেপিতে ভোট দেন তারা, কিন্তু তাদের সমস্যার দিকে নজর নেই কারো। এলাকার শতাধিক মানুষ বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। 1 নম্বর জিপি চৌরাতল জিপি পূর্ব চৌরাতল 1 নম্বর 1537 লং এলপি স্কুলের ইকানোর বাসিন্দার আমরা সব। আর আমরা অত বছর থাকি আমরা বিজেপি ভোট দিয়েছি। আমরা এমএলএ বাবু কীরকম আমরা এখনও কইতে পারি না, চোখে দেখছি না, কিন্তু আমরা মোবাইলও তো দেখি এমএলএ। আমরা পরিমল যখন এমএলএ আসলা তখন তো 2-3 বার আইয়া গেছো, নতইস খেয়ালও করছো। এখন যে এমএলএ খেয়ে ওইলা আমরা এদিকে একটা বার ইয়া দেখছো না যে 1537 নং এলপি স্কুল কীরকম, স্কুলটাও বা চলে কীরকম, এদিকে বাচ্চারা কীরকম স্কুলও যায়, বা জল নাই, কারেন্ট নাই, ও যে খালর একটুকু দেখো জল, ও জলদি স্নান করা, রান্দা বাড়া খাওয়া সব কিছু আমরা ও খালর জলদি করি। সুন্দরে একটা কুয়াও নাই, আমরা দিকে কুয়াও নাই, অথচ সরকারের তো একটা জল নাই। একটা দিসলা পরিমূল টাইম দিসলা আমরা ও ভিতরে আমরা জনার এখানে একটা ট্যাঙ্কি বানাইয়া, ও ট্যাঙ্কির জলও সুন্দরে আমরা পাই না, সবসময় পাই না, ট্যাঙ্কির জল শুকাই যায় গিয়ে। যা কষ্ট করি আমরা অত দূর থেকে কলস দিয়ে আনি খাওয়া, ও জল দিয়ে স্নান করা সব কিছু চলে। অথচ আমরা এদিকে রাস্তা নাই, 2 কিলোমিটার রয়েছে এদিকে রাস্তা। এদিকে যে আমরা যতজন পরিবারের মানুষ আছি কীরকম আমরা যে চলাফেরা করি একটুকু আমরা চোখে দেখো না। কিন্তু বুট তো আমরা প্রত্যেক বছরও বিজেপিরই দিয়া যাই। আর আমরা তো বিজেপির সদস্য, আমরা বিজেপির মানিয়েও যাই আর মানবো। অথচ যত জীবন বিজেপি আছে আমরাও আছি, কিন্তু আমরা বাস্ক খুলিয়া দেখো বুট কতটা হয়। আমরা পূর্ব চৌরাতল এলপি স্কুলের এদিকের বাসিন্দার কতটুক বুট আমরা এদিকের বুট পাইলে একজন জিতিয়া যায়, কিন্তু আমরা যে বুট বন্ধ করি সেও একদিনও এলা হইতো না। কিন্তু আমরা এদিকে বুট বেশি, কিন্তু আমরা মানুষও বেশি, কিন্তু আমরা একদিনও চোখে দেখুন না। দাবি এখন আমরা 1 নম্বর দাবি হইলো আমরা এই রাস্তাটা কিন্তু আমরা অতি সত্ত্বে চাই, অতি সত্ত্বে আমরা 1 নম্বর জিপি রাস্তাটা আমরা বেশি জরুরি। রাস্তা না হইলে আমরা বাচ্চা স্কুলেও যেতে পারি না, অসুখ বিসুখ আমরা কত ফ্যামিলির মধ্যে। এত ডেলিভারি কেস হইলেও আমরা ও বইয়া খান্দে কুটি বইয়া আমরা লইয়া যেতে লাগে। শালচাপড়ায় ভারতমালা প্রকল্পের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে রাস্তার কাজ বন্ধ করে দিলেন জমির মালিক। দেখুন সবিশেষ। অভিযোগ, ভারত বাংলা প্রকল্পের সংশ্লিষ্ট আধিকারিক এলাকাবাসীর কোনো রকমের অনুমতি ছাড়া ও তাদের জমির ওপরে কোনো রকমের কম্পেনসেশন না দিয়ে রাস্তার কাজ শুরু করে। সাংবাদিকদের ডেকে এলাকাবাসী বিষয়গুলি তুলে ধরেন। ক্ষোভ প্রকাশ করার কারণ হিসেবে জানান, বছরখানেক আগে আবেদন করা হলেও আজ পর্যন্ত ক্ষতিপূরণের কোনো খবরই পাওয়া যায়নি। কনসার্নড ডিপার্টমেন্ট অফ অফিসিয়ালসের সঙ্গে অনেকবার দেখা করা সত্ত্বেও কোনো রকমের আশ্বাস পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কন্ট্রাক্টর সন্তোষ কুমার দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ এবং বার্তালাপ করেও ফল হয়নি। এই জায়গাতে পিলার চতুর্দিকে আসলো, এই পিলারের উপরে দিয়ে মাটি ফেলানো হয়েছে। এখন আমরা জানতে পারছি না যে কোন দিকে সীমানা। এই সামনের দিকে আছে পিলার, কিন্তু এখানে যে পিলারগুলো আছে এইগুলা পুরা মাটি দিয়ে এইগুলা দেখা হয়েছে। তো এই সন্তোষ কুমার ত্রিবেদী, এই যে এটা নাম হইল গিয়া কন্ট্রাক্টরের নাম, উনাকে আমি অনেকবার বলেছি, অনেকবার ফোনের মধ্যে আলাপ করেছি, কিন্তু কোনো রেসপন্সই দিলি। আজকে কালকে পরশু বলে হবে বলে কাজ চলিয়ে যাচ্ছে। তো আমরা পিসফুলি এটা আন্দোলন করছি, মানে পিসফুলি যাতে শান্তিভাবে কাজটা আমরা পাই, রাস্তাটা বনে যাবে। এ ব্যাপারে বর্তমান জেলা পরিষদের সঙ্গে সাক্ষাৎকার করা হয়। সমস্যার সুরাহা না হওয়ায় শিলচরের এমপির সঙ্গেও সভার আয়োজন করা হয়। আমাদের শালচাপড়া অঞ্চলে আমাদের মাননীয় সাংসদ পরিমল শুক্লবৈদ্য স্যার এসেছিলেন বেলা 11 ঘটিকায়। উনাকে নিয়ে একটি নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছিল। এই ভারতমালার অবৈধ যতগুলো কাজকর্ম আমরা তুলে ধরেছি উনার কাছে, এবং আমাদের এখানে উপযুক্ত জমিনের মালিক যারা ন্যায্য উনাদের মূল্য পায়নি, এই বিষয়টাও উনার সম্মুখে আমরা তুলে ধরি। উনি আমাদেরকে আশ্বাস দিয়ে গেছেন অতি সত্বর ডেপুটি কমিশনারকে উনি এই বিষয়ে খতিয়ে দেখার জন্য নির্দেশ দিবেন। এই ভারতমালা যেভাবে মাস্টার ড্রেন শালচাপড়াতে নির্মাণ করতে চলেছে, ওরা বাধ্য হয়েছে ওদের ডিপিআর চেঞ্জ করতে। এই ধরনের ভারতমালায় এই অঞ্চলকে অবৈধভাবে কাজ করে যাচ্ছে। আজকে আমরা বাধ্য হয়ে
এখানে আমরা রুখে দাঁড়িয়েছি যে আমাদের ন্যায্য পাওনার জন্য। আমরা ভারতমালার পক্ষে আছি, আমাদের এই অঞ্চল উন্নত হবে, কিন্তু ওরা ন্যায্য পাওনাগুলো কেন দেয় না? এই জন্য আজকে আমরা এই অঞ্চলের যারা জমির মালিক এবং এই এলাকার জনসাধারণকে নিয়ে আমরা ওদেরকে রুখে দাঁড়িয়েছি এবং আমাদের পাওনা নাও পাওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।